প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা গুরুদয়াল সরকারি কলেজ গণিত বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। বৈশ্বিক এই মহামারী করোনায় আমরা তোমাদেরকে পড়াশোনার মধ্যে রাখার জন্যে সরকার এবং কর্তৃপক্ষের ইচ্ছায় এবং আমাদের আন্তরিকতায় তোমাদের ক্লাস আমরা নিব নিয়মিতই। তো আমি আজকে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর বিটা এবং গামা ফাংশন থেকে গামা এবং বিটা ফাংশন কি এবং এদের মধ্যে সম্পর্ক ইত্যাদি আজকে আলোচনা করব। আশা করি তোমরা এ থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তো আমি প্রথমে বলছিলাম যে আমার আলোচনার বিষয় হচ্ছে গামা ও বিটা ফাংশন। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা আগে দেখি যে গামা ফাংশন কি। তো গামা ফাংশন হচ্ছে একটা অপ্রকৃত যুগজ। একটা অপ্রকৃত যুগজ যার স্টাইলটা হচ্ছে এরকম: ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx n greater than 0। এই স্টাইলের একটা অপ্রকৃত যুগজ। তো তোমাদের ইতিমধ্যে অপ্রকৃত যুগজ সম্পর্কে আগে ধারণা দেওয়া হয়েছে। অপ্রকৃত যুগজ কি? অপ্রকৃত যুগজ হচ্ছে যদি কোনো যুগজীকরণের কোনো একটা লিমিট আপার অথবা লোয়ার যদি অসীম হয়, তাহলে এই ধরনের যুগজকে আমরা অপ্রকৃত যুগজ বলি। এই ধরনের অপ্রকৃত যুগজকে গামা ফাংশন বলা হয়। এবং এখানে কার ফাংশন? এই যুগজটা হচ্ছে এন এর ফাংশন। এবং এই গামা ফাংশনকে প্রতীকীভাবে আমরা প্রকাশ করি হচ্ছে এই সিম্বলটা দ্বারা, গ্রিক লেটার বড় হাতের গামা, দ্যাট ইজ গামা এন। এবং এন যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এই ফাংশনটা হবে কনভার্জেন্ট, অভিসারী। আর যদি লেস দেন 0 হয়, তাহলে ফাংশনটা হয়ে যায় অপসারী, তাতে এর কোনো নির্দিষ্ট মান পাওয়া যায় না। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে গামা ফাংশন কি। দ্যাট ইজ, তখন আমরা এটাকে এভাবে লিখি, গামা এন সংজ্ঞায়িত করি এভাবে: 0 to infinity e to the power minus x to the power n minus 1 dx and n greater than 0। এবং এর ডোমেন হচ্ছে, এর ডোমেনটাকে আমরা এভাবে প্রকাশ করি: n বিলংস আর, অর্থাৎ n বাস্তব সংখ্যার সদস্য হবে এবং n এর মান 0 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা। এটা হচ্ছে আমাদের গামা ফাংশনের ডোমেন। তো এই হচ্ছে আমাদের গামা ফাংশন। এবং এর মধ্যে আমরা একটা জিনিস দেখব, আর একটা, সেটা হচ্ছে যে এখানে বলে যে গামা ফাংশনের আবর্ত ফর্মুলা। আবর্ত ফর্মুলাটা কীরকম দেখো। এটা যদি আমাদের গামা ফাংশন হয়, তো আমরা সংজ্ঞা অনুসারে গামা এন ইকুয়ালস এটা লিখতে পারি। এবং এটাকে যদি আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখি, 1 নম্বর সমীকরণ, তাইলে মেইনলি আমি আগে গামা ফাংশনের আবর্ত ফর্মুলাটা লিখে নিচ্ছি। আবর্ত ফর্মুলাটা হচ্ছে গামা এন প্লাস 1, এটা সমান লেখা যায় হচ্ছে এন গামা এন। এই রিলেশনটা আমরা বাইর করবো হচ্ছে গামা ফাংশনের ডেফিনেশন থেকে। তো গামা ফাংশনের ডেফিনেশন থেকে যদি এই রিলেশনটা আমরা আনতে যাই, তো আমরা এই সমীকরণে লক্ষ্য করো, যদি এন এর পরিবর্তে 1 নং সমীকরণে n ইকুয়াল টু n প্লাস 1 যদি আমরা বসাই, তাহলে 1 নং সমীকরণটা, এই সমীকরণটা কীরকম অবস্থায় উপনীত হয় লক্ষ্য করি। গামা n প্লাস 1 ইকুয়াল ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus x to the power, তোমরা খেয়াল করবে এখানে যদি আমরা n এর পরিবর্তে n প্লাস 1 বসাই, তাইলে
n-1 এটা হয়ে যাবে শুধু n dx, অর্থাৎ এই যুগজটা এইরকম আকৃতি ধারণ করবে। তো এই যুগজের মান আমরা নির্ণয় করতে পারি। দেখো কিভাবে নির্ণয় করা যায়। এই যুগজের মানটা আমরা নিতে পারি, যদি কোন নিয়মে এটা যুগজীকরণ করবা, সেটা হচ্ছে যে যুগজীকরণের আমরা যেটাকে বলি হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস বা সকণ্ড পদ্ধতিতে যুগজীকরণ করব। তো এখানে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা x⁴n কে যদি ফার্স্ট ফাংশন বিবেচনা করি, তাহলে দেখো x⁴n যদি ফার্স্ট ফাংশন হয়, তাহলে x⁴n এটা ঠিক থাকবে e⁻⁻x, এবং এই মাইনাসের জন্য আমরা সামনে একটা মাইনাস দিয়ে দেব। তোমরা যুগজীকরণ পারো, ইতিমধ্যে অনেকগুলো পড়ানো হয়েছে, এই জন্য আমি একটু শর্টলি কাজটা করছি এবং লিমিটটা বসাই দেবো উপরে নিচে 0 to ∞। দেন সূত্রে একটা মাইনাস আসবে এবং এখানে আবার ইন্টিগ্রেশন 0 to ∞। আমরা যদি e⁻x কে যদি সেকেন্ড ফাংশন ধরি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস আসবে এবং এটা প্লাস হয়ে যাবে। এখানে আসবে হচ্ছে e⁻⁻x, আর x⁴n কে যেহেতু আমরা ফার্স্ট ফাংশন ধরেছিলাম, এই ক্ষেত্রে x⁴n এর ডিফারেন্সিয়েশন হবে, দ্যাট ইজ n x⁻n-1 dx, অর্থাৎ এই রাশি থেকে আমরা এই পর্যায়ে আসতে পারি। তো এখানে খেয়াল করো, যদি আমরা মান বসাই, তাহলে প্রথমে যদি ইনফিনিটি বসাই, আমরা জানি e⁻∞ হয়ে যায় হচ্ছে 0। আবার যদি 0 বসাই, তাহলে x এর মান 0 বসাইলে এটাও হবে 0, দ্যাট ইজ এই রাশিটুকু টোটালি শূন্য হয়ে যাচ্ছে। আর এখানে n কে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে খেয়াল করো e⁻⁻x x⁻n-1 dx, দ্যাট ইজ এটা আবার গামা ফাংশনের সংখ্যার সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ 1 নং সমীকরণে আমরা এটা রেখেছিলাম। তাহলে এটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি গামা n। ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে গামা n+1 ইকুয়ালস টু n গামা n, এবং এই ফর্মুলাটাকে গামা ফাংশনের আবর্ত সূত্র বলে। তোমরা গামা ফাংশন রিলেটেড অঙ্কগুলো করতে গেলে প্রায়শই এই সূত্রটা তোমরা প্রয়োগ করবে। এবং গামা এন বিটা ফাংশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তোমাদের উপরের ক্লাসেও এই অধ্যায়টা প্রয়োগ করতে হয়, যার ফলে অধ্যায়টা ভালোভাবে করবে। এখন আমি তোমাদের বলবো হচ্ছে বিটা ফাংশন সম্পর্কে। তো বিটা ফাংশনটা কি? তো বিটা ফাংশনটা আমাদের গামা ফাংশনের মতোই একটা যুগজ, তবে এটা অপ্রকৃত যুগজ নয়। বিটা ফাংশন হচ্ছে একটা নির্দিষ্ট যুগজ। দেখো আমি বোর্ডে লিখছি যে কী ধরনের যুগজটার স্টাইল কীরকম হবে বা এটা দেখতে কীরকম, তোমরা একটু খেয়াল করো। এটাও একটা নির্দিষ্ট যুগজ, তবে এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এভাবে 0 to 1 x⁻m-1 1 - x n-1 dx, যেখানে m greater than 0 n greater than 0। ইন্টিগ্রেশন অফ 0 to 1 x⁻m-1 1 - x n-1 dx, এই যে নির্দিষ্ট যুগজ বা এই স্টাইলের নির্দিষ্ট যুগজটাকে আমরা বলি হচ্ছে বিটা ফাংশন। এবং এখানে খেয়াল করবে গামা ফাংশন ছিল শুধু n এর ফাংশন, কিন্তু বিটা ফাংশনে চলক দুইটা, সে m এবং n, এবং একে আমরা প্রকাশ করি হচ্ছে গ্রিক লেটার বিটা দ্বারা প্রকাশ করি, এবং প্রকাশভঙ্গিটা হচ্ছে এরকম বিটা mn, দ্যাট ইজ বিটা mn সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to 1 x⁻m-1 1 - x n-1 dx, যেখানে m greater than 0 এবং n greater than 0, অর্থাৎ mn greater than 0 এর জন্য এই নির্দিষ্ট যুগজটা হয় অভিসারী, আর লেস দেন 0 এর জন্য এটা হয়ে যায় হচ্ছে অপসারী। এই জন্যে গামা ফাংশনের মতো বিটা ফাংশনেরও ডোমেন হবে এরকম যে mn হবে বাস্তব সংখ্যা, কিন্তু উভয়ে হবে কি শূন্যর চেয়ে বড় বাস্তব সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের বিটা ফাংশন। তো এর মধ্যে আমাদের
এই দুইটা ফাংশনের মধ্যে একটা রিলেশন আছে। আমরা এই রিলেশনটা এখন দেখব যে বিটা এবং গামা ফাংশনকে কিভাবে রিলেটেড করা যায়। তো আসো আমরা দেখি কিভাবে বিটা এবং গামা ফাংশনকে রিলেটেড করতে পারি। তো এখানে আমরা ইতিমধ্যে তো বিটা এবং গামা ফাংশন রিলেটেড যে ফর্মুলাটা আমি আগে লিখছি, তোমরা দেখো। বলা হয় যে বিটা এম এন সমান হবে হচ্ছে গামা এন বাই গামা এম প্লাস এন। এই হচ্ছে আমাদের রিলেশনটা, বিটা এবং গামা ফাংশনের মধ্যে রিলেশন। এই রিলেশনটা এখন আমরা বিল্ড আপ করবো। তো শুরুতে আমরা বলবো যে গামা ফাংশনের সঙ্গে আমরা অলরেডি পড়ে এসেছি যে গামা ফাংশনের সংজ্ঞা হতে। তো গামা ফাংশনের সংজ্ঞা হতে আমরা লিখতে পারি যে গামা এম সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার m-1 dx। বা চলকটা এখানে আমরা x এর পরিবর্তে t ব্যবহার করলাম, গামা ফাংশনের সংজ্ঞা হতে লিখতে পারি গামা এম ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস t টু দি পাওয়ার m-1 dt। তো তোমরা খেয়াল রাখবে যে বিটা এন্ড গামা ফাংশনে আমরা চলক x y z t যাই ব্যবহার করি না কেন, এটাকে ডামি চলক বলে। কারণ যে কোনো টি এর জন্য যা মান আসবে এই যুগজের এক্স এর জন্য ওয়াই এর জন্য একই মান আসবে। এই চলকের জন্য মানের কোনো আসলে হেরফের হয় না, এই জন্য আমরা চলকগুলো নিতে পারি ইচ্ছা মতো। তো আমরা লিখলাম গামা এম সমান 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস টি টু দি পাওয়ার m-1 dt। তো আসো আমরা গামা ফাংশনের এখানে 4 নম্বর উপপাদ্যে আরেকটা, এই অধ্যায়েরই 4 নম্বর উপপাদ্যে আরেকটা উপপাদ্য আমরা পড়েছি। দেখো আমি লিখছি, উপপাদ্যটা হচ্ছে এরকম যে গামা এন বাই টি টু দি পাওয়ার এন। উপপাদ্য আছে তোমরা দেখবা 4 নম্বর উপপাদ্য আছে কে টু দি পাওয়ার এন। তো ওই জায়গায় আমরা যেহেতু টি নিয়েছি চলকটাকে, এই জন্য টি ব্যবহার করতেছি। টি টু দি পাওয়ার এন ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস টি এক্স, অর্থাৎ কে এক্স এর জায়গায় আমরা টি এক্স লিখলাম, x টু দি পাওয়ার n-1 dx। আর বলা আছে যে যেখানে টি ধ্রুবক, ধ্রুব সংখ্যা। খেয়াল করো, এটাকে যদি আমরা আর গুণ করে নিই, তাহলে দ্যাট ইজ ইমপ্লাইজ গামা এন ইকুয়াল হয়ে যাবে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস টি এক্স টি টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n-1 dx। অর্থাৎ আমাদের রাশিটা এরকম রূপান্তরিত হলো। এখন খেয়াল করো, আমরা যদি গামা এম এবং গামা এন এই দুইটার বাম পক্ষ গুণ করি, তাহলে বাম পক্ষ গুণ করলে দেখা যাচ্ছে আমাদের রিলেশনের উপরের অংশটা আমরা পেতে পারি। তো দেখি গুণ করে কি হয়। লক্ষ্য করো, যদি আমরা লিখি এরকম যে গামা এম গামা এন, তাহলে দেখো বাম দিকের গুণফলটা হচ্ছে এরকম, ডান দিকে কি আসতেছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। লক্ষ্য করো e টু দি পাওয়ার মাইনাস টি, আর এখানে আছে টি টু দি পাওয়ার মাইনাস টি এক্স। তাহলে আমরা যদি গুণের বেলায় আমরা জানি যে পাওয়ার যোগ হয়, তাহলে মাইনাস ইন্টু 1 প্লাস এক্স ইন্টু হচ্ছে টি। যেহেতু টি দুই জায়গায় আছে আমরা এটা কমন নিয়ে নিলাম। তারপরে খেয়াল করো, এখানে আছে টি টু দি পাওয়ার এন, এখানে আছে টি টু দি পাওয়ার m-1। তাহলে এই দুইটা গুণ করলে টি টু দি পাওয়ার m প্লাস n-1 এটা লিখতে পারি। দেন x টু দি পাওয়ার n-1 দেন হচ্ছে dx dt। এবং আমাদের এখানে
দুইটা ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশনের ভিতর ইন্টিগ্রেশন আসবে 0 to ইনফিনিটি। অর্থাৎ দুইটা সমীকরণকে গুণ করে আমরা এটা পাই। তো এখান থেকে চলক আলাদা করে আমরা ইন্টিগ্রেশন করব। লক্ষ্য করো, চলক আলাদা করবো এভাবে, ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি, এখানে ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি e⁻x + 1 * t and t⁻m + n - 1 to dt and then x⁻n - 1 dx। অর্থাৎ এটা আমরা লিখলাম। এবার আসো, এটার জন্য আমরা একটা ফর্মুলা জানি। এই চ্যাপ্টারেরই তোমরা দেখবে এই চ্যাপ্টারের মধ্যে একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে যে উপপাদ্য 11। উপপাদ্য 11তে তোমরা খেয়াল করে দেখবে এরকম একটা রিলেশন আছে, যে এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে, এটার জন্য আমরা লিখতে পারবো টোটাল ফাংশনটার জন্য একটা উপপাদ্য আমাদের জন্য আছে। আমরা লিখে দিচ্ছি যে ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে গামা m + n, আর এটার নিচে আসে হচ্ছে আমরা লিখে দিব যে 1 + x হোল টু দি পাওয়ার m + n, দেন এখানে থাকছে হচ্ছে x⁻n - 1 dx। অর্থাৎ এটা আমরা লিখছি হচ্ছে প্রথমে এটা লিখছি হচ্ছে উপপাদ্য 4-এর মতো, এই অংশটুকুর জন্য উপপাদ্য 4-এর মতো আমরা লিখছি এটা। উপপাদ্য 4-এ আমরা দেখেছি ছিল যে গামা n বাই k⁻n, এটা সমান ছিল হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি e⁻− kt, তারপরে ছিল হচ্ছে যে t⁻n - 1 dt। অর্থাৎ এটার সাথে যদি আমরা মিলাই নিই তাইলে দেখা যাবে যে সূত্রটা মিলছে, যেখানে k এর জায়গায় চলে আসছে হচ্ছে x + 1 আর t ঠিক আছে, আর আছে হচ্ছে m + n এর জায়গায় আছে, অর্থাৎ দ্যাট ইজ n এর জায়গায় চলে আসতেছে হচ্ছে m + n। অর্থাৎ এইভাবে আমরা এটা লিখতে পারি। এবার আমরা একটু উপরের দিকে যাই। এবার একটু উপরের দিকে দেখি। এখন এটা যে ফর্মুলার সাথে মিলছে তোমরা লক্ষ্য করো, আর একটু লিখে নিচ্ছি আমরা। যেমন গামা m + n, এটা ধ্রুব সংখ্যা, আমরা বাইরে নিয়ে আসলাম, এটার সাথে আর ইন্টিগ্রেশনের সম্পর্ক থাকবে না। তো 0 to ইনফিনিটি x⁻n - 1, আর নিচে থাকছে হচ্ছে আমাদের 1 + x হোল টু দি পাওয়ার m + n dx। অর্থাৎ আমাদের টোটাল সম্পর্কটা এই পর্যায়ে আসলো। এখন আসো, এখানে আমরা আরেকটা উপপাদ্যের প্রয়োগ করব। এই উপপাদ্যের কথা যেটা আমি বলেছিলাম যে আমাদের এই চ্যাপ্টারেরই যে 11 নম্বর উপপাদ্যটা, তোমরা 11 নম্বর উপপাদ্যটা এই চ্যাপ্টারে দেখে নিবে, যে এখানে বলা আছে যে ইন্টিগ্রেশন অফ 0 to ইনফিনিটি x⁻n - 1 1 + x হোল টু দি পাওয়ার m + 1, এই স্টাইল যদি হয় তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে বিটা mn, অর্থাৎ বিটা ফাংশনের ডেফিনেশন, অর্থাৎ বিটা mn, এটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি। তো এখান থেকে দেখো আমরা মেইনলি পেলাম হচ্ছে গামা m গামা n, এটা সমান আমরা পেয়েছি গামা m + n বিটা mn। তো এখান থেকে তুমি নিয়ে নিতে পারো যে বিটা mn সমান হচ্ছে গামা m গামা n, উভয় পক্ষকে যদি আমরা গামা m + n দ্বারা ভাগ করে দিই তাহলেই মূলত আমাদের বিটা এন্ড গামা ফাংশনের রিলেশনটা তৈরি হয়ে যায়। তো আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝেছ এবং বুঝবে, বাসায় প্র্যাকটিস করবে অঙ্কগুলো, সহজেই দেখবে যে বিটা এবং গামা ফাংশনগুলো আয়ত্তে চলে আসতেছে। তো এই বিটা এন্ড গামা ফাংশনের রিলেশন এরপরে আমি তোমাদের ক্লাসটা বেশি লম্বা করব না, অল্প কথা শেষ করে দেব। এখান থেকে জাস্ট আমি একটা মান নির্ণয় করব যে বিটা এবং গামা ফাংশন এর রিলেশন ব্যবহার করে বিভিন্ন রাশি বা সংখ্যার
মান কিভাবে নির্ণয় করা যায়, বিভিন্ন বিটা গামা ফাংশন কিভাবে নির্ণয় করা যায়। এখানে বলা আছে যে একটা প্রমাণ আমি এখন দেখাবো। বলা আছে যে প্রমাণ করো গামা হাফ ইকুয়াল রুট পাই। তো আমরা কিভাবে আনতে পারি এই রিলেশনগুলো দেখো। গামা হাফ ইকুয়াল রুট পাই যখন আমরা প্রমাণ করতে যাব, তো এখানে এই বইয়ের এই উপপাদ্য 12-তে বিটা ফাংশনের জন্য আরও একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে বিটা এম এন, অর্থাৎ বিটা ফাংশনকে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে প্রকাশ। তো বিটা এম এন এটা সমান লেখা যায় হচ্ছে 2 ইন্টিগ্রেশন 0 টু π/2 sin টু দি পাওয়ার 2m-1 থিটা cos টু দি পাওয়ার 2n-1 থিটা dθ। এটাও বিটা ফাংশনের একটা ডেফিনেশন। বিটা ফাংশনকে আমরা এভাবে ডিফাইন করতে পারি ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে। তো আসো আমরা যেহেতু গামা হাফ বের করব, এই সমীকরণে যদি আমরা এম এবং এন এর পরিবর্তে হাফ বসাই, দ্যাট ইজ এম ইকুয়াল টু এন ইকুয়াল টু হাফ। তো এম ইকুয়াল টু এন ইকুয়াল টু হাফ যদি আমরা বসাই, তাইলে দেখো এই সমীকরণটা কীরকম আকৃতি ধারণ করতেছে। এটা হয়ে যাচ্ছে বিটা হাফ হাফ, আর এদিকে লক্ষ্য করো 0 টু π/2। আমরা যদি হাফ বসাই তাহলে হয়ে যাবে হচ্ছে sin টু দি পাওয়ার 0, দ্যাট ইজ sin টু দি পাওয়ার 0 থিটা cos টু দি পাওয়ার 0 থিটা dθ। অর্থাৎ ডান পাশ এরকম হয়েছে, দ্যাট ইজ sin টু দি পাওয়ার 0 আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 হয় 1, cos টু দি পাওয়ার 0 থিটা এটা হয়ে যাবে 1। তাহলে আমরা ফাইনালি পাবো ইন্টিগ্রেশন 0 টু π/2 dθ। অর্থাৎ আমাদের রিলেশনটা হয়ে যাচ্ছে এরকম। তো এখান থেকে দেখো এই যুগজীকরণটাকে এখন খুব সহজে তুমি মান নির্ণয় করে নিতে পারো। যেমন এটাকে লেখা যায় হচ্ছে, তাহলে ডিটিটা আমরা খুব সহজেই জানি, ডিটিটা ইন্টিগ্রেশন অফ ডিটিটা হয়ে যাবে থিটা 0 টু π/2। আচ্ছা, এবার আসো যদি আমরা মান বসাই তাহলে 2 π/2 মাইনাস 0, দ্যাট ইজ এদিকে আমরা পাচ্ছি হচ্ছে যে বিটা হাফ হাফ, এটার পরিবর্তে পাচ্ছি হচ্ছে শুধু পাই। অর্থাৎ আমরা পেয়ে গেলাম হচ্ছে বিটা হাফ হাফ, এটার মান পেয়ে গেলাম হচ্ছে পাই। তো এবার আসো, আমাকে তো নির্ণয় করতে বলা হয়েছে যে গামা হাফ ইকুয়াল টু রুট পাই। এবার এখন খুব সুন্দরভাবে খেয়াল করবে তোমরা, বিটা এম এন এটার পরিবর্তে আমরা লিখতে পারি গামা এন বাই গামা এম প্লাস এন। তো এখানেও আমরা বাম দিকে যে রাশিটা আছে যে বিটা হাফ, তাহলে বিটা হাফ এটার পরিবর্তে আমরা অবশ্যই লিখতে পারবো যে গামা হাফ বাই গামা হাফ প্লাস হাফ, তাহলে ইকুয়ালস পাচ্ছি হচ্ছে আমরা পাই। আশা করি তোমরা সূত্রের প্রয়োগটা বুঝতে পারতেছো। বিটা এম এন এর পরিবর্তে আমরা বিটা গামা এন বাই গামা এম প্লাস এন লিখি, তদ্রূপ বিটা হাফের পরিবর্তে গামা হাফ বাই গামা হাফ প্লাস হাফ লিখলাম। এখান থেকে আমরা ক্যালকুলেশনে যাই, দেখো তাহলে গামা হাফ দুইটা গামা হাফ যেহেতু পেয়েছি, তাহলে গামা হাফ হোল স্কোয়ার লিখতে পারবো আমরা। আর নিচে আসো, গামা হাফ প্লাস হাফ হয়ে যাচ্ছে গামা 1 ইকুয়াল পাই। তো গামা হাফ হোল স্কোয়ার ইকুয়াল পাই, কারণ আমরা যদি গামা ফাংশনের সংজ্ঞায় যদি এন এর পরিবর্তে 1 বসাই, তাহলে তোমরা দেখবে যে গামা 1 এটা সমান, এটার ভ্যালু হবে হচ্ছে 1। তো তাহলে আমরা এই জন্যে এই গামা 1 এর পরিবর্তে 1 লিখলাম।
দ্যাট ইজ উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে গামা হাফ ইকুয়াল টু হচ্ছে √পাই। তার মানে আমরা মানটা বের করতে পেরেছি যে গামা হাফ সমান √পাই। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অনলাইন ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হবে। আমরা তোমাদের সিলেবাস মোটামুটি ক্লাসে কভার করেছিলাম প্রথম বর্ষের জন্য। তো এরপরে আমি শেষের দিকে কিছু বাকি ছিল, এই জন্যে গামা এবং বিটা ফাংশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তোমাদের একটা ক্লাস আমি নিলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তো এই বলে আমি আজকে আমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।